উঠেছে। বিভূতিভূষণ কোনো নির্মাণের নাম নয়, জীবনানন্দ যেমন কোনো নির্মাণের নাম নয়, একেবারে হয়ে ওঠা। তার সাহিত্য পড়ে যা বুঝি, মানুষটাকে তো দেখিনি, সাহিত্য পড়ে যা বুঝি যত সামান্য, তাও কত রকম ভাবে বই বুঝি, শব্দের সবসময় বুঝতে পারি না, কিন্তু প্রভাব করে আরেকটা হতে পারে, পুনঃসৃষ্টি হতে পারে, হতেই পারে। তো সেই জন্যে একটা সংযম রক্ষা করেছেন সত্যজিৎ সর্বত্র, তবুও গালাগাল খেয়েছেন। ওই মূল কাহিনী কথাটা লিখতেন, যে মূল কাহিনীটা নিচ্ছি, পুরোপুরি নিচ্ছি না, পুরোপুরি নেব না, নেওয়া সম্ভব নয়। তো এই যে উনি নিজে বলছেন পথের পাঁচালী আমি করতে গিয়ে আমি বিভূতিভূষণকেই অনুসরণ করেছি সব থেকে বিশ্বস্ত হয়ে। সে ইন্দ্রিত ঠাকুরের মৃত্যুদৃশ্যই হোক, ওই ঘটিটা গড়িয়ে পড়াই হোক, ফরিং উড়ে যাওয়া হোক, প্রতিটি সত্যিই কিন্তু মনে হয় তাহলে এখান থেকে কথা আসে। এখান থেকে এই কথাটা শুধু বলতে চাই, পথের পাঁচালী যেমন হলো, অপরাজিত প্রশংসার আমরা ফিল্মের নামগুলো জানি, আবার অসমী সংকেত পর্যন্ত হলো। কেন হলো? সত্যজিৎ কি মনে হয়েছিল যে বিভূতিভূষণকে সমগ্রতায় পেতে গেলে ওই থ্রিলরিটাই যথেষ্ট নয়, এমনকি দরকার ওই দুর্ভিক্ষে ক্ষুধার্ত ধ্বস্ত পুরুষ রমণীর অদ্ভুত সংগ্রামের ছবিটা, যেখানে তথাকথিত সততা বা সতীত্ব রক্ষা করা যায় না, ক্ষুধার কাছে সে তুচ্ছ হয়ে যায়। এই আরেকজন বিভূতিভূষণ, যাকে বহুলাংশে উপেক্ষা করার ফলে আমাদের মনে হয় প্রকৃতিবৃত্ত মিষ্টি মিষ্টি নরম নরম সৌকুমার্য মাধুর্য একেবারেই না, একেবারেই না, কোথাও নয়, গল্পে নয়, উপন্যাসে নয়, কোথাও নয়। কিন্তু আমরা ধরে নিই এরকম ধরনের একটা নিষ্পাতা সর্বস্ব কোনো লেখক না, একেবারেই না। জীবনের প্রত্যেকটি গভীরতাকে, জটিলতাকে, কুটিলতাকে স্পর্শ করেছেন। এবং এই অল্পের মধ্যেই কিভাবে আমি যে রকেন পারিককে লেখার যেগুলো বলছিলাম, মানুষ কত বড় হয়ে ওঠে, এটা আপনি সকলেই জানেন, এটা কোনো অজানা কথা না, এটা সুখের বিষয়। যে যেখানে সত্যজিৎ দুঃখ করে বলেছেন এক সময় যে ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী এরা চলে যাওয়ার পরে এক ধরনের চরিত্র আমি আনতেই পারি না, অভিনয় করবে কি? এই যে মানুষটা উপন্যাসে ছোট গল্পে তো বটেই, চরিত্র, ক্যারেক্টার যত অ্যারিস্টটল বলুন যে প্লটই প্রথম, ক্যারেক্টার কামস সেকেন্ড, কিন্তু তা মনে হয় না। মানুষের কাহিনী, মানুষকে উনি লেখা, মানুষ লিখছে, মানুষ দেখবে, তো সেই মানুষের কাছে গোটা ব্যাপারটাকে জীবন্ত করে তোলা, টাটকা করে তোলা, সজীব করে তোলা, এটি কোনো উপায় আছে? আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথের যেমন ছোট গল্প উপন্যাসের মধ্যে, এটা বঙ্কিম থেকে শুরু, আমাদের বাংলা কথা সাহিত্যের শ্রেষ্ঠ যে ঐতিহ্য উত্তরাধিকার, সেখানে আপনারা সবাই দেখবেন একটা নাট্য আবেদন আছে, একটা ড্রামাটিক অ্যাপিল। সেটা ওই মহাশয়ের নাম কি নবকুমার শর্মা প্রযুক্তি দেওয়া গেল, এখান থেকে কেন আরো গোড়া থেকেও প্রমথনাথ বশির বঙ্কিম স্মরণিত আছে, সবাই বলেছেন সেসব কথা, প্রতিদ্বন্দ্বী কথাই আছে। এই যে ব্যাপারটা, এইটা মনে হয় যে একটা নাট্যিক আবেদন, এমনি শান্ত সরল বলে মনে হতে পারে বিভূতিভূষণকে, অসম্ভব নাট্য আবেদন। আমার ধারণা সেই জন্য সত্যজিতের প্রকাশের মূল্য করা খুব। আমার প্রশ্ন সেভাবে কিছু নেই, উনি ওর বক্তব্যের মধ্যে একটি খুব সুন্দর বিষয় থাকে, তার থেকে একটু বিচ্যুত হয়ে অন্য ধরনের লেখা, দেবযানের মতো লেখা। দেবযান উপন্যাসে 14-15 পাতার পর থেকে পরলোক, আর যারা চরিত্র, যাদের নিয়ে ঘটনা, তারা কেউ জীবিত মানুষ নয়। এই আশ্চর্য উপন্যাস বাংলা সাহিত্যে আর নেই।
বিশ্ব সাহিত্যে একটি দুটি আছে, যেমন ধরুন আমেরিকান লেখিকা মারি করেলের রোম্যান্স অফ টু ওয়ার্ল্ডস বলে একটি লেখা আছে। আমাদের মনে হতেই পারে বিভূতিভূষণের মতো মানুষ, যে ছবিটা এখানে দেখানো হবে আজকে, অশনি সংকেত, পথের পাঁচালী অপরাজিতর মধ্যে যে গ্রামের কথা, সারল্যের কথা, দুই ভাই বোনের বেড়ে ওঠার কথা, বুদ্ধদেব বসু অ্যান্ড একার অফ গ্রিন গ্রাসের মধ্যে বিভূতিভূষণ সম্বন্ধে বলেছেন যে ওই যে ভাই বোনের টাইমলেসনেস, সময়হীন একটা আশ্চর্য শূন্যে বসে থাকা আশ্চর্য দুটি চরিত্র। এই প্রকৃতির পূজারী এই সরল মানুষটি অকস্মাৎ অশনি সংকেতের মতো লেখা লিখতেন কিভাবে? কি আশ্চর্য! 50-এর বন্ধন্তর বিভূতিভূষণ তো এইভাবে কখনো কোনো উপন্যাস লেখেননি। যে উপন্যাস আপনারা ছবির মধ্যে দেখবেন, একটা সংলাপ আছে এক জায়গায় যে গঙ্গাচরণ, যে প্রধান চরিত্র পুরোহিত, তার স্ত্রী অনঙ্গ বউ, সে গ্রামের মেয়ে, গ্রামের বউ, সে এত জটিলতা কিছু জানে না। একটা দ্বিতীয় মহাযুদ্ধ চলছে সমস্ত পৃথিবীব্যাপী, চলছে শুধু না, যে মহামারী, যে দুর্ভিক্ষ নিয়ে অশনি সংকেত তার পটভূমি তৈরি করেছে, সেটা হচ্ছে ইংরেজি 1943 সাল। 1939 সাল থেকে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। সেখানে রাত্রিরে খেতে বসেছে গঙ্গাচরণ, চালের ভয়ঙ্কর অমিল, খাবার পাওয়া যাচ্ছে না, পয়সা নেই বাজারে, পয়সা দিলেও চাল পাওয়া যাচ্ছে না। অনঙ্গবাবু তো এত কিছু বোঝে না, কিসের কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, সে শুধু জানে যে চাল দুর্মূল্য হয়েছে, সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। গঙ্গাচরণ খাচ্ছে, তাকে অনঙ্গবাবু জিজ্ঞাসা করছে যে হ্যাঁ গো, কি একটা রাজায় রাজায় যুদ্ধ বেঁধেছে, চাল যে বড্ড আকড়া হয়ে উঠলো। সে দ্বিতীয় মহাযুদ্ধ জানে না, গ্রামের মেয়ে, গ্রামের বউ, কি একটা রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, কি ব্যাপার বলতো, চাল তো আর পাওয়া যাচ্ছে না। গঙ্গাচরণ তার সীমাবদ্ধ জ্ঞানের যেটুকু সে জানে, এবং সেও জানে যে বউকে বোঝাতে গেলে সরলভাবে বোঝাতে হবে। সে এর উত্তরে যে বাক্যটি বলছে, আর্থ রাজনীতিক স্তরে আসল গোলমালটা এত সুন্দর করে বিভূতিভূষণের মতো আর কেউ বাংলা সাহিত্যে বুঝিয়েছেন বলে আমার চোখে পড়েনি। অনেক কথা বলতে হয়েছে, কিন্তু এত সহজে। গঙ্গাচরণ বলছে, আসলে কি বুঝলে বউ, কেউ কেউ খেতে মাঠে কারখানায় কাজ করবে, আর কেউ কেউ তার মাথার উপর বসে খাবে, এই ব্যবস্থা তাই গোলমাল। একেবারে অর্থনীতির মূল কথাটা কিভাবে চমৎকার ভাবে বিভূতিভূষণ একজন গ্রাম্য পুরোহিতের মুখে বসিয়ে দিলেন। এই আশ্চর্য জিনিস তিনি করতে পারতেন। দেবযানটা কেন লিখতেন, এই প্রসঙ্গ আসতেই পারে। যে অশনি সংকেতের লেখক, আরণ্যক, পথের পাঁচালী অপরাজিত লেখক, তিনি দেবযানের মতো একটা আশ্চর্য অলৌকিক একটা ভূতের গল্প লিখতে গেলেন। কিন্তু এটা বুঝতে গেলে আমাদের মনে রাখতে হবে যে প্রথমত বিভূতিভূষণ পরলোকে বিশ্বাসী ছিলেন, আত্মার অবিনশ্বরতায় বিশ্বাসী ছিলেন। আমরা আমাদের তথাকথিত বিজ্ঞান মনস্কতা দিয়ে, আমি তথাকথিত শব্দটা ব্যবহার করলাম, আমাদের তথাকথিত বিজ্ঞান মনস্কতা দিয়ে যদি আমরা একজন মানুষকে প্রশ্ন করি, এই তুমি ভাই কেন পরলোকে বিশ্বাস করো, কেন ভাই তুমি আত্মার অবিনশ্বরতায় বিশ্বাস করো, এই প্রশ্নের কোনো মানে হয় না। যেমন আমরা যদি, কালকেই আমার স্ত্রীকে একটা অন্য প্রসঙ্গে বলছিলাম, যে আমরা যদি একটা জেব্রাকে জিজ্ঞাসা করি, ভাই তোর গায়ে কালো কালো ডোরা কেন, একটু যেমন কোনো মানে হয় না, তেমনি একজন বিশ্বাসী মানুষকে সে বিশ্বাসী কেন এর কথা বলার কোনো মানে হয় না। তবুও যদি আমরা ধরি যে এটা একটা প্রায় ভূতের গল্প, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে দেবযানের মধ্যে এমন কোনো ঘটনা নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো বর্ণনা নেই যার মধ্যে সাধারণভাবে ধর্মের যে কচকচানি এবং তা কোথাও নেই। দেবযানে যে বিশ্বের বর্ণনা বিভূতিভূষণ দিচ্ছেন, তা আইনস্টাইনের বিশ্ব, তা গাউস-ইনস্টিনের বিশ্ব, সেই গ্রহ নক্ষত্র, সেই নিহারিকার বিশ্ব। কেবল এই যে তিনি পরলোকে বিশ্বাস করতেন, আত্মার অবিনশ্বরতায় বিশ্বাস করতেন। কেন করতেন, কেন তিনি এটা এনেছেন, আপনারা ভেবে দেখুন না। আমরা যখন
গার্থিয়া গাব্রিয়েল মার্কেজের লেখা পড়ি এবং ম্যাজিক রিয়ালিটি নিয়ে নাচানাচি করি, তাহলে আমরা দেবযানকে কেন রিফিউজ করব? দেবযানের মধ্যে তো যতীন বারবার বলছে যে আমি স্বর্গ চাই না, আমি দেবদেবী চাই না, ওসব তোমাদের জন্য থাকুক, আমি আবার এই মাটির পৃথিবীতে ফিরে আসতে চাই। গ্রীষ্মের সন্ধ্যায় হাট থেকে পাকা তরমুজ কিনে এনে মাটির দাওয়ায় বসে দা দিয়ে কেটে খেতে চাই, এই মাটি আমার স্বর্গ। এইখানেই তো বিভূতিভূষণ। বিভূতিভূষণ দেবযান ভূতের গল্প নয়, দেবযান দৃঢ় বিশ্বাসের গল্প। এটা নির্ভর করে গ্রহণ করার উপরে। বাবা যখন মারা যাচ্ছেন 1950 সালের 1 নভেম্বর রাত 8:15 ঘাটশিলায়, এখন ঝাড়খণ্ড, সেখানে আমার মা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করছেন, তুমি আমাদের ভুলে চলে যাচ্ছ, তোমার দেবযান কি সত্যি না বানানো গল্প? বাবার তখন কথা বলতে খুব কষ্ট হতো। তো আর 1 মিনিট কথা বলবো, তার বেশি সময় নেব না, আপনারা প্রত্যেকেই গরমে কষ্ট পাচ্ছেন। সাহিত্য কথাটা এসছে শহীদের ভাব থেকে, যা সঙ্গ দেয়, যা দুঃখে কষ্টে, যা বিড়ম্বনার সময়, সমস্যার ক্ষেত্রে আমার সঙ্গ দান করে। সাহিত্যিক হচ্ছেন সেই মানুষ যার কাঁধে মাথা রেখে আমি কাঁদতে পারি আমার দুঃখের সময়, যার বই আমার বালিশের পাশে নিয়ে আমি সমস্যার দিনে ঘুমিয়ে পড়তে পারি। সেদিক দিয়ে লেখক নারায়ণ সান্যাল আমাকে খুব স্নেহ করতেন। বাবার জন্ম শতবর্ষের সময় কলকাতায় সল্ট লেক রোটারি ক্লাব একটি আলোচনা চক্রের আয়োজন করেছিল, সেখানে আমি ছিলাম। নারায়ণ সান্যাল, ডক্টর আবির্লাল মুখোপাধ্যায় ছিলেন, উনি আমার বাবার ছাত্র। তো সেইখানে নারায়ণ সান্যাল একটা অদ্ভুত কথা বলেছিলেন, সেইটা বলি আমি শেষ করছি। নারায়ণ সান্যাল বললেন যে আমি বিজ্ঞানের ছাত্র, আমি আত্মার অবিনশ্বরতা, পরলোক ওসব কিছুতে বিশ্বাস করি না। বিভূতিভূষণ আমার অত্যন্ত প্রিয় লেখক, কিন্তু আমি কিছুতেই এই প্রশ্নের নিরসন করতে পারিনি যে বিভূতিভূষণ দেবযানের মতো একটা উপন্যাস লিখতে গেলে কেমন একটা ভূতের গল্প, একটা এলোমেলো লেখা হয়ে নিজের মতো করে ফেলেছিলেন। এটাকে দর্শনের ভাষায় বলা হয় টেলিওলজি। যেরকম ভাবে উনি বিশ্বটাকে দেখতে চেয়েছেন, উনি সেভাবেই বিশ্বটাকে করেছেন। তাহলে আমরা ভুল ভাঙলো অনেকদিন পরে। আমি যখন চাকরিতে জয়েন করেছি, উনি ইঞ্জিনিয়ার ছিলেন। আমি যখন চাকরিতে জয়েন করেছি, আমার মা তখন 90-এর ওপরে বয়স, কৃষ্ণনগরে বাড়ি ছিল নারায়ণ সান্যাল মশাইয়ের। বলে আমি তখন বাইরে পোস্টেড, বীরভূম কি বাঁকুড়ার ওদিকে কোথায় পোস্টেড, মাঝে মাঝে ছুটি নিয়ে আসতে পারি 2-2.5 মাস 3 মাস পরে। একদিন এসেছি, এসে দেখি মা বারান্দায় বসে আছেন, পাশে একটি টেবিলের ওপর 2-3টে বই। মা খুব বই পড়তে ভালোবাসতেন এবং ওই কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে কেউ গিয়ে বই এনে দিত, উনি সেই মোটা আছড়ি কাঁচের মতো চশমা চোখে লাগিয়ে বই পড়তেন। উনি বললেন, নারায়ণ দাদা, নারায়ণ তুই এসেছিস? তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, মন খারাপ হচ্ছিল জানিস, বস বস। আমি বললাম, মা তুমি কি বই পড়ছিলে এগুলো? পড়ছিলাম মানে কি জানিস তো, এমনি 2টো বই উপন্যাস, এই একটা বই হচ্ছে বিভূতিভূষণের দেবযান, জানিস তুই পড়েছিস? ভারী ভালো বই রে। আমি মাকে সবে বলতে যাচ্ছি যে আমি পড়েছি এবং ওটা একটা ফালতু উপন্যাস বলে আমার মনে হয়েছে, যে বিভূতিভূষণের মতো স্ট্যাচারের উচ্চ মানে শ্রেণীর একজন লেখক, তিনি কি করতে ওইটা লিখতে গিয়েছিলেন। এমন সময় আমার মা একটা এমন কথা বললেন, আমি ভেতর থেকে চমকে উঠলাম। উনি বললেন, নারায়ণ তুই এসছিস, আমার কি আনন্দ হচ্ছে। আমার তো বয়স হয়ে গেছে এখন, না আমার খুব মৃত্যু ভয় হচ্ছিল জানিস। মনে হচ্ছিল এত সুন্দর গাছপালা, এই যে গাছের পাতায় সূর্যের আলো এসে পড়েছে, এই যে সকাল হয় বিকেল হয় পাখি গান গায়, এই যে তুই আজকে এসছিস, আমার কি আনন্দ। কতদিন পরে তোকে দেখলাম বাবা, আর তো কিছুদিন পরে আমি চলে যাব, আর তো আমি এসব দেখতে পাবো না, আর তো আমি তোকে দেখতে পাবো না। খুব ভয় হচ্ছিল। আমি এই বইটা পড়ে দেখলাম, আরে সবই তো থাকবে, তুইও থাকবি, আমিও থাকবো, এই গাছপালা, এই সূর্য, এই নিহারিকা, এই আলো সব থাকবে, কেবল আমি এইভাবে দেখতে পাবো না। জানিস তো আমার না মৃত্যু ভয় একদম দূর হয়ে গেছে। নারায়ণবাবু বললেন যে আমি চমকে উঠে আবিষ্কার করলাম যে দেবযান সত্য হোক না হোক, পরলোক থাকুক বা না থাকুক,
এটা সত্যিকারের ভালো উপন্যাস হোক বা ভূতের গল্প হোক, কিচ্ছু এসে যায় না। এই বইটা আমার মায়ের মৃত্যু ভয় দূর করে দিয়েছে, যা আমি সন্তান হয়ে করতে পারিনি। সাহিত্যের এইসব জায়গাতেই শ্রেষ্ঠত্ব, এইসব জায়গাতেই খুব বেশি চুলচেরা বিচারের মধ্যে যাওয়ার দরকার নেই। আর উনি একটা খুব সুন্দর কথা বলেছেন জ্যোতির্ময় বাবু, যে ওই পথের পাঁচালী উপন্যাস সিনেমা করার জন্য সত্যজিৎবাবুকে কিছু করতে হয়নি। একদম ঠিক কথা। বিষয় চলচ্চিত্র নামে যে ওর বিখ্যাত বই আছে, তার মধ্যে উনি বলছেন যে পথের পাঁচালী তো শুটিং স্ক্রিপ্ট করা ছিল প্রায়, বলতে গেলে আমাকে কিছুই করতে হয়নি। সংলাপ আমি বিভূতিভূষণের সংলাপ সরাসরি বসিয়ে দিয়েছি। তারপরে বলছেন যে নাটকের এবং চলচ্চিত্রের সংলাপ করে লিখতে হয়, তা আমি বিভূতিভূষণের কাছে শিখেছি। আপনাদের সামনের বছরের যে অনুষ্ঠান হবে, যাতে আমি নিমন্ত্রণ চেয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে, তাতে যদি আমি আসি, বিভূতিভূষণ সম্বন্ধে সত্যজিৎ রায়ের আমার কাছে টেপ করা কণ্ঠস্বর আছে বিভূতিভূষণের কাছে, ওর কৃতজ্ঞতার কথা উনি বলছেন, সেটি আমি এখানে এসে আপনাদের চালিয়ে শোনাবো। আপনাদের খুব ভালো লাগে। অনেক সময় নিলাম, মার্জনা করতে। 40 বছর মাস্টারি করেছি, কাজেই একটা মাস্টারি সহজ ছাড়তে পারলাম না। আমি তো বলতে বলতে প্রশ্ন আহ্বান করেছিলাম, তারা দাস মাঝখানে বলেছেন। জীবন শিল্পী বিভূতিভূষণের জীবন দর্শনের নানা দিক আমরা শুনলাম। আরো আমাদের মনের মধ্যে অনেক কথাই ঔৎসুক্য বাড়িয়ে তুলেছে। আরো ছাত্রছাত্রীদের মধ্যেও প্রশ্ন আছে। ছাত্রছাত্রীদের প্রশ্ন করতে সুযোগ দেওয়ার আগে বিভাগীয় প্রধান অধ্যাপক সুখেন বিশ্বাস, তিনি এই পর্বের আলোচনার শেষে কিছু তার বক্তব্য রাখবেন, তাকে আহ্বান করছি। বিভাগীয় প্রধানকে বরণ করে নেওয়া হয়নি, তখন এই অবকাশে বরণ করে দিল মাননীয় আজকে। মাননীয় প্রাজ্ঞ ব্যক্তিদের উপস্থিতিতে আমাদের আলোচনা চক্র স্বমহিমায় উজ্জীবিত। মাননীয় তারাদাস বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী মিত্রা বন্দ্যোপাধ্যায়, আমার শিক্ষক অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ এবং উপস্থিত আমার শিক্ষক প্রিয় ছাত্রছাত্রী। এখন 2:13 বাজে। 7 মিনিটের মধ্যে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। তারপরে 2:30 থেকে শুরু হবে আমাদের পরবর্তী অনুষ্ঠান। বিভাগীয় প্রধান হিসাবে কিছু বলার দায় থেকে যায়, সেই হিসাবে 3 থেকে 4 মিনিট। ক্রিস্টোফার কর্ডওয়েল তার ইলুশন অ্যান্ড রিয়েলিটি গ্রন্থে একটি খুব সুন্দর কথা বলেছেন। সেটি হলো, বিজ্ঞান এবং সাহিত্য অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সাহিত্যের কাজ মানুষের অন্তরের অনুভূতিকে আবিষ্কার করা, বিজ্ঞান বস্তু জগৎকে আবিষ্কার করে। আমরা এই সত্যটাকে যদি সামনে রাখি, তাহলে দেখব আচার্য জগদীশচন্দ্র বসু এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জগদীশ বসু বেতার তত্ত্ব আবিষ্কার করেছেন, গাছের প্রাণ আছে আবিষ্কার করেছেন। বিভূতিভূষণ আবিষ্কার